নির্ধারিত ব্যয়ে জুনে শেষ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ। নদী শাসনের সুফল পাচ্ছেন দুই পাড়ের মানুষ। যমুনায় দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। রেজিস্ট্রেশনের আবেদন বড় 4 শিল্প প্রতিষ্ঠানের। বছরে আয় হবে অন্তত $600 কোটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। নির্ধারিত 32,000 কোটির মধ্যেই শেষ হচ্ছে পদ্মা সেতুর প্রকল্প। আসছে জুনে বন্ধ হচ্ছে কোটি বাঙালির স্বপ্নের এই প্রকল্পের ফাইল। কর্তৃপক্ষ বলছে নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সবশেষ কিস্তি শোধ করলেও নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে ব্যয়। এদিকে নদী শাসনের সুফল ভোগ করতে শুরু করেছেন দুই পাড়ের মানুষ। রাশেদ লিমনের রিপোর্ট। আক্কাস আলীর এই চওড়া হাসি যেন দিন বদলের এক ছোট্ট গল্প। বয়স 50 পেরিয়েছে, পদ্মাপাড়ি জন্ম, বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে। সরল স্বীকারোক্তি, জীবনে মাছ ধরা বাদে অন্য কিছুই তাই ভাবাই হয়নি। তবে গত 2 বছরে অনেক বদলেছে তার যাপিত জীবন। একসময় দিনভর জাল ফেলে 1000 টাকা পকেটে তোলা দুষ্কর ছিল, এখন দিনের হিসেবটা 3-4 কখনো 5,000-এ। আমাকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? লাভ হয়েছে, সব দিক দিয়ে লাভ হয়েছে। আমাকে লস হয়েছে সব দিক দিয়ে ভালো লাভ হয়েছে। বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল অঙ্কের সমীকরণটা এখানে মেলে খাপে খাপ। অনেক উন্নতমান হয়েছে। আগে থেকে দাম বেশি পায়, শহরে থেকে গাড়ি ভরে ডাইরেক্ট, দূরে দূরে থেকে পাইকারি পরে। আগে যেমন মাছ বেশি পেলেও মানে দাম কম পাওয়া যেত, এখন মানে মাছ অল্প পেলেও মানে মাছের দাম বেশি। 4-5 হাজার হয় আল্লাহ দিলে দৈনিক। আর মাত্র কয়েকটা দিন, জুনের 30 তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল, শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। 25 জুন 2022 স্বপ্নযাত্রা শুরু। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া। 2014 সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে 8,708 কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। দুই পারে 16 কিলোমিটার নদী শাসন শেষ। গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় 9,586 কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও 1,000 কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো। প্রকল্প পরিচালক জানিয়েছেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দে হ্যাভ দ্য এভরি রাইট টু ক্লেম। এই ক্লেমটা জাস্টিফাই করবে, আমাদের তো এক্সপার্ট আছে, তারা জাস্টিফাই না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি। আমরা প্রজেক্ট যেহেতু শেষ, আমরা চেষ্টা করছি যে এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। এটা আবার আমার অথরিটিরা যেতে হবে, শুধু মন্ত্রী মহোদয় না, এটা পারচেজ কমিটিতে যাবে, মানে প্রাইম মিনিস্টারের কাছে। তো সবাই যখন হবে তখন তাকে টাকাটা আমরা দিই। তবুও প্রকল্পের মোট বাজেট নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি। আমাদের বাজেট তো 32,000 কোটি টাকা ফিক্সড, এত বাড়বে না, কমবে। আমার চাহিদাই তাদের কম আছে, তো কাজে আমি ও অ্যাকসেপ্ট করবো না। হয়তো আমি ক থেকে 10 টাকা কমে খ থেকে 10 টাকা বাড়াবো, এরকম ইন্টারচেঞ্জ হইতে পারে, কারণ টোটালি আমাদের সেভ হবে টাকা। চোখের সামনে এমন পরিবর্তন দেখে দুপারের সাধারণের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া। পদ্মার বুকে জেগে ওঠা এসব চরকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দুপারের বাসিন্দারা। এখনো বসতি স্থাপন না হলেও তারা বলছেন, এখানে কৃষিকাজ করে আপাতত জীবিকার নতুন অনুষঙ্গ পেয়েছেন। তারা পেয়েছেন মৎস্য আহরণের নতুন জায়গা। তবে এর দুই পারের নদী শাসনের যে প্রক্রিয়া চলমান, সেটিকে আরও বেশি বেগবান করতে বারবার তাগিদ দিচ্ছেন তারা। বলছেন, সেই পুরনো অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে জীবন ধারণের এক পথ দেখাবে এই নদী শাসন প্রক্রিয়া। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন জানিয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং এসআর শিপিং এর মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়েই বিশ্ব নৌবাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। $18 বিলিয়ন বিনিয়োগে এই খাত থেকে বছরে আয় অন্তত $6 বিলিয়ন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। একটি হলো এসআর শিপিংয়ের
সারওয়ার জাহান, অপরটি জাহানমণি। গত কিছুদিন আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয়। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। 2013 সাল থেকে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড এবং বসুন্ধরা গ্রুপের 6টি করে, অন্যান্য প্রতিষ্ঠানের 14টি। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজ যত বেশি আসবে তত দেশে, আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। দেশি জাহাজগুলো অপারেট করার ক্ষেত্রে তাইলে দেশি কোম্পানিগুলোর একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আমাদের ট্রেডের উপরে আছে এবং দেশের টাকা দেশেই থাকছে। এদিকে বাংলাদেশি মালিকানাধীন শততম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে ম্যাগনা গ্রুপ, ম্যাগনা সেঞ্চুরি, এসআর শিপিং, জাহানওয়ান এবং ভ্যানগার্ড গ্রুপ। রয়্যাল আরাকান জাহাজের নাম দিয়েই এই আবেদন করেছে। তবে বসুন্ধরা গ্রুপ আবেদন জানালো জাহাজের নামকরণ করেনি। প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। 2024-এর ভিতরে আমরা আশা করি আমাদের 125-টির ভিতরে আমরা পৌঁছাতে পারবো। নৌ বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজের বহরের মধ্যে 9টি জাহাজ একেবারেই নতুন মাদার ভেসেল। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে 18 বিলিয়ন মার্কিন ডলার, আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে 6 বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বুদ্ধ পূর্ণিমা আজ নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় অনুষ্ঠান। এই মুহূর্তে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। আমরা এখন আছি চট্টগ্রামের প্রধান যে বৌদ্ধ মন্দির নন্দনকানন বৌদ্ধ বিহারে, এবং আমরা দেখছি বেলা যত বাড়ছে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছে, ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন সবাই কিন্তু আসছেন এবং তারা তাদের যে আজকে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে পালন করছেন। এবং আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষের যে পদচারণা, সেই পদচারণায় মুখরিত এই চট্টগ্রামের কেন্দ্রীয় যে বৌদ্ধ মন্দির। এবং আজকে অষ্টশীল এবং পঞ্চশীল যে প্রার্থনা, সেই প্রার্থনার মাধ্যমেই কিন্তু আজকের যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই পূজা অর্চনার মধ্য দিয়ে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের আজকের এই দিনটি কিন্তু তারা পালন করছেন। এবং আমরা প্রতি বছর দেখি আসলে ঠিক সকাল 9টা কিংবা 10টার মধ্যেই কিন্তু একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়, কিন্তু এবারে র্যালিটি বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। এবং এই দিনে বৌদ্ধরা পঞ্চশীল, অষ্টশীল, স্তবপাঠ, স্তব শ্রবণ ও সমবেত প্রার্থনা, নানান আচার অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করে থাকেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। শুধু যে চট্টগ্রাম শহরের মানুষজনই কিন্তু এই বৌদ্ধ মন্দিরে আসেন তা কিন্তু নয়, চট্টগ্রাম বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকেও কিন্তু আসলে অনেকেই আজকের এই বৌদ্ধ মন্দিরে, আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা, সেই জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হন। এবং দিনব্যাপী নানা আয়োজন রয়েছে আজকে বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে। এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ আসলে মানব সভ্যতার একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানব জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি কিছু জীবনের পথ নির্দেশিকা দেন তার অনুগামীদের। এবং একই দিনে গৌতম বুদ্ধকে তার অনুসারীরা আসলে স্মরণ করেন একাগ্র চিত্তে। বিবিধ পূজা ও আচার অনুষ্ঠানের পাশাপাশি এদিন বিবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় দিনব্যাপী নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির থেকে এখানকার সর্বশেষ খবর।
বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে। খেলার খবর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হারের পরও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই, ভালো ক্রিকেট খেলেনি তাই হেরে গেছে দল। শোনালেন সেই গদবাঁধা গল্প। ব্যাটসম্যানরা নাকি এখনও নিজেদের স্কিল উন্নয়নে কাজ করছে। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। এগুলো নিয়ে কোনো এক্সকিউজ নাই, যেরকম ফ্যাসিলিটিস আছে এটার ভিতরে খেলতে হবে আমাদের। আমরা জানি না সামনে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন কোন সিচুয়েশন থাকবে, সো এটা সবাই অ্যাডজাস্ট করছে এবং এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বরাদ্দের চেয়েও কম ব্যয়ে ফাইল ক্লোজ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। নদী শাসনের সুফল পাচ্ছেন দুই পারের মানুষ। যমুনায় দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। রেজিস্ট্রেশনের আবেদন বড় 4 শিল্প প্রতিষ্ঠানের। বছরে আয় হবে অন্তত $600 কোটি। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজন। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।